দীর্ঘ নিঃশ্বাস পড়ল মিস্টার কাপাডিয়ার। সারা রাত ভেবে এই সিদ্ধান্তেই আসা গেল যে যা শেষ পর্যন্ত সুইসাইড। ব্যবসা স্ক্যামে জর্জরিত, সারা জীবন যে কোম্পানির লাভের কথা চিন্তা করেছেন তারা আজ তাকে সরিয়ে দিতে চাইছে। সালাস কত বড় স্পর্ধা! ডিসেম্বর মাসে শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। করিডোরের স্লাইডটা সরিয়ে ছাদে এলেন তিনি, পায়ে ঘরে পড়া চটি, গায়ে শাল। Ladies and gentlemen, best business person of the year goes to... হাতে গ্লাস তলানিতে পড়ে আছে। না, এই অপমান সহ্য করা যায় না শালা। শেষ চুমুকটা মুখে নিতেই মনে হলো আজ সূর্যোদয়টা দেখলে কেমন হয়। ঘড়িতে তখন ঠিক 6টা। বিজনেস অ্যাপার্টমেন্টের 14 তলায় দাঁড়িয়ে 50 ঊর্ধ্ব কাপাটিয়া আজ সূর্যোদয়ের মুখোমুখি। বহুদিন হলো সূর্যের মুখ দেখা হয়নি তার। রাঙা চোখে রাঙা দীননাথের দর্শন, কিন্তু সময় যে মিলল না। কুয়াশা ছিঁড়ে সূর্য ওঠার সময় যে অনেক আগে পেরিয়ে গেছে। মনে পড়তেই ব্লাডি পলিউশন। যাই, জীবনের শেষ মর্নিং ওয়াকটা সেরে আসে। রোজ সালা যার জীবনে সব সকাল শেষ, তার আবার। মনে মনে বলতে বলতে হাতের গ্লাস টেবিলে ছেড়ে পা কখন অ্যাপার্টমেন্টের দরজার দিকে চলে গেছে তিনি বুঝতেই পারেননি। দরজা খুলে শটান বেরিয়ে পড়লেন রাত্রিবাসে, গায়ে শাল, পায়ে চটি ও পরনে কার্সেল ও ট্রাউজার। বেশ ঠান্ডা বাইরে। হাঁটতে হাঁটতে অনুভব করলেন চারপাশে সাইকেলের বেল বাজিয়ে কাগজওয়ালা, দুধওয়ালা, রাত জাগা ট্রাক, দাঁড়ানো গাড়ির ওপর কুয়াশা নজরে পড়লেও ভালো লাগলো না। এখন তিনি বড় রাস্তার ফ্লাইওভারের পাশের ফুটপাথ ধরে বড় মাঠের পাশে। শালটা একটু জোরে জড়িয়ে নিলেন, তারপরে একটা ফাঁকা বেঞ্চে বসে পড়লেন। তাতে বিস্তর সবুজও আজ কেমন মেঘি। সামনে উঁচু ইন্ডাস্ট্রিয়াল ফ্ল্যাটগুলো সোনালি আলোর আভায় উজ্জ্বল। মাঠের অর্ধেকটাও পূর্ণ। হেসে উঠলেন কাপাটিয়া, অট্ট হাসছে। শালা, ও পড়ে চিকন চাকন, ভিতরে ঘরের গোজা। এমনি সময় চাদরে টান। কাকু, ও কাকু। সাদা ফ্রেঞ্চ কাট দাড়ি দেখে পিছিয়ে পড়লো ছোট ছেলেটা। ও দাদু, একটা চাদর দাও না। বিরক্তির স্বরে। কেন রে? দেখো না, আমার বোনটা শীতে কুকড়ে যাচ্ছে, কথা বলতে পারছে না। কোথায় তোর বোন? খেকিয়ে উঠলেন তিনি। ওই গাছের কোঠরে। একবার যেন অবাক হলেন তিনি। মানে? ঠান্ডায় জমে গেছে তাই না পেয়ে কিছু ওকে ওখানে রেখে এসছি, তুমি একটা চাদর দেবে? অবাক চোখের চাউনি পর্যবেক্ষণ করছিল ছোট ছেলেটাকে। নিজেও কাবু শীতে, তবু বোনের জন্য একটা চাদর, ব্যাস। আর নিজের জন্য? চল তোর বোনের কাছে, বলে উঠে গেলেন গাছটার কাছে। গিয়ে দেখে তো হতবাক। ছোট কোঠরে গুটিসুটি হয়ে আছে একটা ছোট্ট মেয়ে। হাত দিয়ে বুকে টেনে নিলেন কাপাটিয়া, তারপর শালের মধ্যে রেখে গরম করার চেষ্টা করলেন তাকে। মেয়েটির ছোট্ট হাতগুলো তার বুকের কাপড় আঁকড়ে ধরল। অপূর্ব বলে আরো জড়িয়ে ধরলেন তাকে, যেন কতদিনের সুখ প্রাপ্তি ছিল তার। মেয়েটি সুস্থ হয়ে উঠতেই চোখে পড়ল ছেলেটির ওপর। কুকুরে বসে পড়ে হাঁটুর মধ্যে মাথা রেখে কাঁপছে। দুজনকে নিজের শালের মধ্যে দিয়ে জড়িয়ে কোলে তুলে নিলেন তিনি। কিছু দূর হাঁটার পর নামিয়ে দিলেন। দেখলেন শালটা পেয়ে বাচ্চা দুটি নিজেদের কেমন জড়িয়ে ফেলেছে, যেন দুটি দেহ একটা প্রাণ। তোরা কিছু খাবি? শালের ফাঁক দিয়ে মাথা দুটো একদিকে নড়ে উঠল। দুহাত দিয়ে তাদের সামনে রেখে গুটি গুটি পায়ে হাঁটতে লাগলেন কাপাটিয়া। যেন কতদিনের চেনা তারা। তাদের পছন্দ মতো সব কিছু কিনলেন, শুধু দিলেন নয়, দেখলেন। অল্প পেলেও আনন্দধারার জোয়ার কেমন ভেসে ওঠে। তোদের বাড়ি কোথায় রে? ছেলেটি হাত উঁচু করে আঙুল দিয়ে দেখালো
ওই বস্তিতে। তোদের মা বাবা নেই? ছিল তো, কিন্তু ওই বই মেলায় যে হারিয়ে গেলাম দুজনে, তারপর এখন দিদার কাছে থাকি। তা দিদা থাকতে তোরা একা? না গো, আমাদের দিদা আমাদের বড্ড ভালোবাসে, কিন্তু দিদার যে খুব অসুখ কদিন ধরে, তাই। ব্যাগে যা ছিল তাদের হাতে দিয়ে বললেন, তোদের দিদাকে বলিস ডাক্তার দেখাতে, কেমন? যা এবার বাড়ি যা, একা পারবি? ছোট্ট মাথা দুটো আবার একদিকে নড়ল শালের ভিতর থেকে। সঙ্গে ছোট্ট মেয়েটি হাত নেড়ে মাথা নিচু করতেই গালে একটা চুমু। এসে উঠল কাপাটিয়া প্রাপ্তিতে। এতক্ষণ লক্ষ্য করেনি, এবার মনে হলো শাল ছাড়াও কোনো শীত তিনি অনুভব করছেন না। মানে সব মনেরই ভুল। ভাবতে না ভাবতেই হঠাৎ রাস্তায় আওয়াজ, অ্যাক্সিডেন্ট। একটি যুবতী মেয়ের রাস্তার ওপারে, কিন্তু সঙ্গে যে ভদ্রলোক, নির্বিকার, স্কাউন্ড্রেল বলে দৌড়ে গেলেন তিনি। ধরাধরি করে মেয়েটিকে গাড়িতে তুললেন। তখন দেখলেন লোকটা নির্বিকার, আর কোনো উপায় নেই। বেশ রক্ত বেরিয়ে গেছে, এক্ষুনি হাসপাতালে না নিয়ে গেলে সর্বনাশ। গাড়িতে উঠে রুমাল দিয়ে মেয়েটার মাথা চেপে ধরলেন এবং দ্রুত বেরিয়ে গেলেন। সব বন্দোবস্ত করে যখন একটু জিরোচ্ছেন, তখন নার্স এসে তাকে খবর দেয় মেয়েটির জ্ঞান ফিরেছে। দৌড়ে গেলেন আইসিইউতে। মেয়েটি গঙ্গাতে থাকে। বাবা বাবা। তখন তিনি বুঝতে পারলেন লোকটি ওর বাবা। শালা, এই বাবার নমুনা, মনে মনে বললেন। ঘন্টা 2 পর মেয়েটির ঘোর কাটে। বেশি কিছু হয়নি তার, সেরকম মাথার পিছনে সেলাই পড়েছে, স্ক্যান রিপোর্টটাও মোটামুটি ওকে, সেলাইন চলছে, 1 বোতল রক্ত লেগেছে। জ্ঞান ফিরতে মেয়েটির প্রশ্ন, বাবা কোথায়? বসে থাকা কাপাটিয়ার ডাক পড়ল, কিন্তু সে তো বাবা নয়। সব শুনে কাপাটিয়া মনের ভুলে পরিচয় পেল। আমি জানি তোমার বাবা কোথায়, কিছু হয়নি তার, তুমি নিশ্চিন্ত থাকো বলে দৌড়ে বেরিয়ে গেলেন। ট্যাক্সি ধরে সেই দোকানের সামনে গিয়ে তো অবাক, ব্যাগে টাকা নেই, কি করেন? কিন্তু লোকটা যে সামনের বেঞ্চে বসে। শেষ পর্যন্ত ট্যাক্সিওয়ালাকে রাজি করিয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে সমস্ত টাকা ও কার্ড নিয়ে ভদ্রলোকের সামনে এলেন তিনি। সামনে আসতে, কোথায় যে গেল মেয়েটা? এমন তো করে না, অনেকক্ষণ হয়ে গেল। তাহলে কি অন্ধ বাবাকেও আর বইতে পারলো না? ওরও দোষ নেই। না না, এ আমি কি বলছি, ওর মতো মেয়ে পাওয়া ভাগ্য। সত্যি ওরকম মেয়ে পাওয়া ভাগ্যের। কাপাটিয়ার কথা শুনে চমকে উঠল লোকটা। হাত সামনে বাড়িয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আমায় আপনি চিনবেন না, আপনার মেয়ে আমাকে চেনে। ও বলল আপনাকে বাড়ি নিয়ে যেতে। আমার দেরি হওয়ায় আমি দুঃখিত। কিন্তু আপনি শুধু শুধু ও কোথায়? আপনি কে? গাড়িতে উঠুন, যেতে যেতে সব কথা হবে, কাপাটিয়া বলল। অন্ধ ব্যক্তিটিকে গাড়িতে তুলল কাপাটিয়া। জানানো ঠিকানার উদ্দেশ্যে গাড়ি ছুটল। জানেন, ও বলল রাস্তার ওপারে নাকি রনি ও টুম্পার মতো কাউকে দেখেছে ও, তাই আমাকে দাঁড়াতে বলে সেই যে গেল। চমকে উঠলেন কাপাটিয়া, কিন্তু কিছু বললেন না। কোয়ার্টারে পৌঁছে ভদ্রলোককে তার ঘরে পৌঁছে দিলেন তিনি। অনেক অনুরোধে ভিতরে ঢুকলেন। ঢুকতেই চমকে উঠলেন কাপাটিয়া। টেবিলে মেয়ের ডান পাশের ছবিটি দেখে 6 বছর আগের স্মৃতি যেন ধাক্কা মারলো তাকে। দুটো কথা উঠলে এলো তার কানে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আপনি চা খাবেন? না মিস্টার ব্যানার্জি, আপনাকে গাড়িতে আসতে আসতে আমি সব সত্যি কথাটা বলতে পারিনি। আসলে অরুণিতার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, সে নার্সিং হোমে ভর্তি আছে। মানে? আমি যা বলছি সব সত্য। আচ্ছা, অরুণিতা কি বিবাহিত?
হ্যাঁ, কেন? তাহলে ওর স্বামীর ফোন নাম্বারটা পাওয়া যাবে? ফোন নাম্বার কেন? বাড়ির নম্বরও নিয়ে নিন, কিন্তু তাতে কি আর হবে বলুন তো? হতভাগী আমার মা, সোনার সংসারটাও শেষ হয়ে গেল। আহা, অত ভেঙে পড়বেন না। ফোন নাম্বারটা দিন, আমি কথা বলছি। আপনার পরিচয়? আমি কাপাটিয়া গোপিন গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির এক্স চেয়ারম্যান DK কাপাটিয়া। বলেন কি? কি সৌভাগ্য! আপনাদের শেয়ার হোল্ডার হয়েই তো আমার অ্যাক্সিডেন্টের পর আমি অনেক টাকা পেয়েছি। ধন্যবাদ আপনাদের। কিন্তু মেয়েটার যদি একটা চাকরি হতো। ও অনেক শিক্ষিত, জানেন কি যে হলো। সত্যিটা সবই বুঝতে পারলো কাপাটিয়া। সে তো নিজেই এই রেগুলেশন চালু করেছিলেন কোম্পানিতে। ধিক কাপাটিয়া, ধিক। মনে মনে রুশলেন নিজেকে। ঠিকানা ও ফোন নম্বর নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। ট্যাক্সিটা নিচেই ছিল। সোজা ঠিকানা ধরে আসার আগে, মিস্টার ব্যানার্জি, আপনার মেয়েকে আমি সুস্থ করে ফিরিয়ে আপনার কাছেই দেব, এ কথা আমি দিলাম। বলা প্রতিশ্রুতি তাকে প্রথম গর্বিত করল। সাহাব, এ আপনার বাড়ির ঠিকানা। কাপাটিয়া গাড়ি থেকে নেমে নম্বর মিলিয়ে চললেন। এক মুহূর্তে তার সব অতীত কলিং বেলের সামনে এসে ধরা দিল। হাত কেঁপে উঠল। তারপর দরজা খুলল। সামনে দিগম্বর। বাবা, আপনি? হ্যাঁ, আসলে। ঘরে আসুন। ঘরে ঢুকতেই নীলিমার মালা ঝোলানো ছবিটা চোখে পড়ল। নিজেকে শক্ত করে সমস্ত ঘটনা বললেন। দিগম্বর শক্ত হয়ে গেল। তাকে নিজের বুকে টেনে নিয়ে বলল, চলো, অরুণিতা তোমার অপেক্ষা করছে। দুজনে গাড়িতে বসে কোনো কথা বললেন না। আসলে অতীত পিছু ছাড়ল না। নার্সিংহোমে পৌঁছে সব বিল মেটালেন কাপাটিয়া। দিগম্বর আইসিইউতেই ছিল। কাঁচের বাইরে থেকে তাদের মিলন দেখলেন, তৃপ্ত হলেন। হঠাৎই তার মনে পড়ে গেল রনি ও টুম্পার কথা। অরুণিতাকে জিজ্ঞেস করায় সব জেনে চমকে উঠলেন। সব তারাই ট্যাক্সিটি আজ তার চলার সঙ্গী। বস্তির উদ্দেশ্যে যাত্রায় ড্রাইভার হলেন তার সাক্ষী। বস্তিতে পৌঁছতেই খোঁজ খবর নিয়ে পৌঁছলেন সেই ঝুপড়ি দোরগোড়ায়। চিৎকার করে ডাকলেন, কিন্তু সাড়া নেই। দরজা ঠেললেন, খুলে গেল চোখও। একই, এ তো নির্মলা, তার বোন। এক মুহূর্তে নকশাল সময়ে তার ও বোনের আন্দোলন, পড়াশোনা, তার প্রেমের জন্য বোনকে, মা বাবাকে উপেক্ষা করে বাড়ি থেকে বের করে দেওয়া, তার বানানো প্ল্যান ও প্রজেক্টকে হস্তক্ষেপ করে তার ওপরে ওঠা সমস্ত একসঙ্গে ভেসে উঠল। চোখের জলও সামলাতে পারলেন না তার পরিস্থিতি দেখে। দৌড়ে বেরিয়ে এলেন। এসেই চোখে পড়ল দুই পাজিকে। ডাক্তার কাকু হাত ধরে দুজনে নাচতে নাচতে আসছে। তাকে দেখে তাদের কি আনন্দ! ডাক্তারবাবুকে তার চেনা। ডাক্তারের ফোন নম্বর নিয়ে তিনি চলে গেলেন। বললেন সব খরচা তার। সম্মুখে ডাক্তার হতবাক। দিয়ে গেলেন তার ফোন নম্বরও। নার্সিংহোমে ফিরে দিগম্বরকে সব জানালো বাবা। কিন্তু সঙ্গে কে আছে গোপন রাখলেন। বললেন নিজে গিয়ে দেখতে। সন্ধেই তার ফ্ল্যাটে আসছে বলে চলে গেলেন। সেই ট্যাক্সি ধরে নিজের ঘরে যখন ফিরলেন তখন বিকেল প্রায় শেষ। ট্যাক্সিওয়ালার বিল মিটিয়ে ফিরতেই শুনলেন তার উক্তি, আপনি বহুত আচ্ছা আদমি আছেন, পয়সাওয়ালা হলেও দিলওয়ালা বাবু। ফিরে হেসেছিলেন দিনান্ত। ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলেন তিনি সজল চোখে। সন্ধেই দিগম্বরকে সমস্ত কিছু দিয়ে দিলেন তার উকিলকে ডেকে। সঙ্গে তার শেয়ারটা নিজের নামেই রাখলেন। আপনি এখন কি করবেন বাবা? কাল নতুন সূর্যোদয়ের সঙ্গে DK কাপাটিয়া নিজেকে শেষ করে দেবে।
শুরু হবে নতুন দিগন্তের জীবন। মানে মানে তুমি বুঝবে, সময় হোক, ভয় নেই, কোনো বাজে কিছু হবে না। অ্যাটলিস্ট এই স্বার্থপর বাবাকে এখানে ভরসা করতে পারো। দিগম্বরকে বিদায় দিয়ে সূর্যোদয়ের অপেক্ষায় ডিকে ঠিক 5:54, হাতে গ্লাস, গায়ে শাল নির্মলার দেওয়া, পায়ে সেই জুতো বেল দেওয়া। সূর্যের রাঙায় আজ রাঙা চোখ নয়, সজল ও বন্ধ, হাত ছড়ানো যেন উত্তরস্বরীর ডাক। 14 তলার ছাদ থেকে শুধু গ্লাসটাই পড়েছিল, ফ্ল্যাটটা ছিল শুধু দিগন্তই নেই, সেইটার শেয়ারের কাগজগুলো উধাও।